আরজিকর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে কিন্তু গত 2024 সালের 9ই আগস্ট এবং এরপরেই প্রথম দিকে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। পরবর্তীতে মামলা যায় সিবিআইয়ের হাতে, কিন্তু সিবিআই তদন্ত শুরু করার পর চার্জশিট পেশ করে। সেই চার্জশিটের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম থাকে। সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদা আদালত, কিন্তু এরপরে নির্যাতিতার পরিবার কিন্তু ন্যায় বিচার চেয়ে এবং তাদের যে দাবি যে এই ঘটনায় আরও অনেকেই কিন্তু জড়িত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন তারা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 35টি পয়েন্ট তুলে ধরেছেন বা যে বিষয়গুলো সামনে এসেছিলো, তথ্য প্রমাণ লোপাটের যে বিষয়গুলো সামনে এসেছিলো, প্রশ্ন একটাই যে সিবিআই কেন পারল না। সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 9ই আগস্ট আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর যেভাবে গোটা বাংলা তোলপাড় হয়ে উঠেছিল এবং প্রথম দিকে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ, এবং কলকাতা পুলিশের বলা যেতে পারে তদন্ত শুরু করার পর একাধিক কিন্তু এভিডেন্স ট্যাম্পারিংয়ের বিষয় কিন্তু সামনে আসে। এবং তারপরেই সিবিআই যখন তদন্তভার যায় সিবিআইয়ের হাতে, তখন কিন্তু স্পষ্ট হয়ে যায় যে তথ্য প্রমাণ লোপাটের কিন্তু একটা প্রাতিষ্ঠানিক চেষ্টা চলছে। প্রথমত যেটা বলা যেতে পারে, পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়া, পরিবারকে বাইরে বসিয়ে রাখা, উপযুক্ত নিয়ম না মেনে পোস্টমর্টেম করা, পোস্টমর্টেমের পর তড়িঘড়ি দাহ করে দেওয়া, এবং আরও যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে সঠিক টাইমে কিন্তু এফআইআর না করা। এটাও কিন্তু আরজিকর হসপিটালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার প্রশ্ন হচ্ছে সিবিআই কেন পারল না। প্রথমত এই তদন্তভার কলকাতা পুলিশ যখন শুরু করে, বলা যেতে পারে কলকাতা পুলিশের এবং আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের একটা কোথাও যেন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার কিন্তু চলে এসেছিলো, এবং যার ফলে যেখানে সেমিনার রুম, যেখানে দেহ পাওয়া যায়, সেখানে অবাধে মানুষ যাতায়াত করেন এবং তাদের বিরুদ্ধে কলকাতা পুলিশের তেমন কোনো পদক্ষেপই কিন্তু নেয়নি। এমনকি বলা যেতে পারে, যদি এই যে ভয়েস রেকর্ডিংগুলো উদ্ধার হয়েছিল, যে পরিবারকে বলা যে তাদের কন্যা আত্মহত্যা করেছে, প্রথমে বলা তাদের কন্যা অসুস্থ হয়েছে, সুতরাং এই বিষয়টি আন্দোলন যদি ব্যাপক হারে ছড়িয়ে না পড়তো, তাহলে হয়তো বিষয়টিকে আত্মহত্যা বলেই চালিয়ে যেত আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এখানে এক চিকিৎসক যিনি পোস্টমর্টমে ছিলেন, তিনি কিন্তু ছবি তুলে রাখেন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে এখান থেকে এই বিষয়টা কিন্তু সামনে আসা শুরু, এবং তিনি যদি সেখানে অ্যাডজাস্ট হয়ে যেতেন এই সন্দীপ ঘোষ বাহিনীর কাছে, তাহলে বলা যায় কোনো কিছুই সামনে আসতো না। পোস্টমর্টম রিপোর্টে কিন্তু আত্মহত্যাই দেখানো হতো। এবং আরও যেটা গুরুত্বপূর্ণ, যে সিবিআই যে তদন্ত শুরু করেছে, জিজ্ঞাসাবাদ এখনও করে যাচ্ছে, গণধর্ষণের বিষয়টি কেন সামনে আসছে না, যেখানে তার দেহে 24টি আঘাতের চিহ্ন। তা সিবিআই কোথাও কি চাইছে না এই ঘটনার ন্যায় বিচার হোক। এবং আরও যেটা জানি যে শিয়ালদা আদালতের জন্য এই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয়ের সাজা ঘোষণা করে, এরপরেই কিন্তু সিবিআই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এই অভিযুক্ত সঞ্জয়ের ফাঁসি চেয়ে। সুতরাং সঞ্জয় রায়ের যদি ফাঁসি হয়, তাহলে তো সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাবে। তাহলে এটাও কি সিবিআই কিন্তু চাইছিল, একটা প্রশ্ন। আর সিবিআই কেন চাইছে? সিবিআইয়ের বিরুদ্ধে এখন যেটা অনেকেই বলছে যে তদন্তের গাফিলতি, নির্যাতিতার পরিবার যেভাবে আদালতে পুনর্তদন্তের বিষয়টি সামনে আনে, এবং রীতিমতো বলা যায় হাইকোর্টের বিচারপতি সিবিআইকে প্রশ্ন করেন, যখন গণধর্ষণই ঘটেনি তাহলে কিসের তদন্ত করছেন? তারা বলেন তথ্য প্রমাণ লোপাটের। তো তথ্য প্রমাণ যখন এত বড় কাণ্ডই যখন হয়নি, তার তথ্য প্রমাণ লোপাটের বিষয় সামনে আসছে কেন? সমস্ত কিছু বলা চলে নাজেহাল হয়ে যায় সিবিআই। কিন্তু প্রশ্ন সিবিআই কেন এগোচ্ছে না? অনেকেই বলবেন কোথাও ম্যানেজড হয়ে গেছে, অনেকেই বলবেন তাহলে কি কোথাও ভয় কাজ করছে। ভয়টাই বা কেন কাজ করছে? যদি ভয় কাজ করে, তাহলে সিবিআই জয়েন করেছিলেন কেন? সিবিআই না জয়েন করলেই পারতেন, এটা একটা প্রশ্ন। এবং যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সামনে এসেছে, তাতে কিন্তু বলা যেতে পারে যে সিবিআই যদি এই ঘটনায় সঠিকভাবে তদন্ত করতো, এবং অনেক ক্ষেত্রেই আমরা সিবিআইকে দেখেছি যে রাজ্য সরকার, রাজ্যের পুলিশের সাহায্য পাচ্ছে, এমন কিন্তু অভিযোগ অনেক ক্ষেত্রে এসেছে। এবং এই তদন্ত শুরু করার পর সঠিক তারা যে সিসিটিভি ফুটেজ বা বিভিন্ন বিষয় পাননি, এই অভিযোগটাও কিন্তু সিবিআই করেছিল। এবং সেই অভিযোগ করতে গিয়ে, যেখানে সিবিআইয়ের একাধিক গুরুত্বপূর্ণ কর্তা পদাধিকারী কলকাতায় আসেন, তা সত্ত্বেও কেন সিবিআই পারছে না? সুতরাং এখানে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি ম্যানেজ হওয়ার জন্যই কি বিষয়টি সামনে আসছে না, নাকি সিবিআই সঠিক সময়ে সঠিক তথ্য ফাঁস করার জন্য আপাতত ধীরে চলো নীতি নিয়েছে? এটা একটা প্রশ্ন। কারণ নিজেদের পরিবার নীতিমতো সিবিআই কর্তা প্রণব সুদের সঙ্গে দেখা করেন, এবং তারপরেই দেখা যায় সিবিআই কিন্তু 11 জন পুলিশ কর্তাকে ডেকে পাঠায়। এবং স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন এখানে উঠেই যাবে যে সিবিআই তাহলে
চাইছে না, কারণ সত্যি কি চাইছে না, নাকি সঠিক তথ্যগুলো উদ্ঘাটন করে সঠিক সময়ে বিষয়গুলো সামনে আনে? যে সেটাও যদি হতো, তাহলে আদালতে কেন জানালো যে গণধর্ষণের ঘটনাই ঘটেনি? তাহলে সে এই বিষয়টা আরও সময় চেয়ে নিতে পারতো আদালতের কাছে, কিন্তু সেটা কিন্তু করছে না। এখানেই সাধারণের সন্দেহ যে সিবিআই কেন পারছে না। কোথাও কি ম্যানেজড হয়ে গেছে রাজ্য সরকারের কাছে, বা যারা এই ঘটনায় যারা জড়িত তার কাছে কোথাও কি ম্যানেজড হয়ে গেছে? এটাই প্রশ্ন। যদি অনেকেই বলবেন দিদি মোদি সেটিংসের ফলে সিবিআই সঠিকভাবে তদন্ত করছে না, অনেকেই বলবেন, বলতে শুরু করেছেন, বলাও স্বাভাবিক। কারণ এই ঘটনা যেভাবে আন্দোলন যেভাবে ছড়িয়েছিল, সাধারণ মানুষ যেভাবেই দাবি তুলেছিল, তোমার আমার একই ফর, তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর, তারপরেও যেভাবে গোটা বাংলায় তোলপাড় হয়ে গিয়েছিল, যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল, তারপরেও এইরকম একটা গুরুত্বপূর্ণ ঘটনা যদি ন্যায় বিচার না হয়, সাধারণ মানুষ কিন্তু সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে, দাবি তুলবে দিদি মোদি সেটিংসেরও। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।